শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে থাকছে বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত এবং কমন সাজেশন। আর সারা বাংলাদেশে সকল বোর্ডের জন্য এই সাজেশন সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে যে গদ্যগুলো আছে সেগুলো হলো অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসিপিসি, 52 দিনগুলো, রেইনকোট, এবং পদ্যগুলো হলো সোনার তরী, প্রতিদান, বিদ্রোহী, তাহারি পড়ে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। আছে সহপাঠ, উপন্যাস লাল সালু এবং নাটক সিরাজউদ্দৌলা। সৃজনশীল প্রশ্নে 70 নম্বর। ক বিভাগে গদ্য থেকে সৃজনশীল থাকবে 4টি, খ বিভাগে পদ্য থেকে সৃজনশীল থাকবে 3টি, গ বিভাগে উপন্যাস লাল সালু থেকে সৃজনশীল থাকবে 2টি এবং ঘ বিভাগে নাটক সিরাজউদ্দৌলা থেকে সৃজনশীল থাকবে মোট 2টি। এভাবে 11টি প্রশ্ন থাকবে, তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু আবার নিয়ম আছে। ক বিভাগ থেকে যে গদ্য আছে এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন অবশ্যই দিতে হবে, খ বিভাগ পদ্য থেকে 2টা দিতে হবে, গ বিভাগ উপন্যাস থেকে 1টা অবশ্যই দিতে হবে এবং ঘ বিভাগ নাটক থেকে 1টা অবশ্যই দিতে হবে। তাহলে এখান থেকে মোট যে 6টা প্রশ্ন হলো, এই 6টা তো দিতেই হবে। এই 6টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যে একটা প্রশ্ন বাকি থাকবে সেটা যে কোনো বিভাগ থেকে তোমরা দিতে পারবে। নৈবেত্তিক মোট 30টা প্রশ্ন থাকবে, এর মধ্যে গদ্য অংশ থেকে 12টি, পদ্য থেকে 12টি, উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি নৈবেত্তিক আসবে। এভাবে মোট 30টি নৈবেত্তিক আসবে, নম্বর হচ্ছে 30। এখন মূল প্রসঙ্গ এটা যে গদ্য থেকে আমি সবগুলো গল্প বা প্রবন্ধ পড়ব কিনা। তোমরা একটু বিচার বিবেচনা করে দেখো যে অপরিচিতা এই গল্পটা অনেক সহজ, বিলাসী এটাও ভালোই সহজ, মাসিপিসিও অনেকটা সহজ, মানব কল্যাণ এটা কিছুটা কঠিন, তবে জীবনমুখী বলে হয়তো বুঝতে সমস্যা হবে না। আমার পথ এটা কিন্তু অনেকটা কঠিন, যদিও ছোট একটা প্রবন্ধ, কিন্তু নজরুলের ভাষা বলে এটা একটু কঠিনই হবে। 52 দিনগুলো এই অংশ থেকে পরীক্ষায় এবার প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এই অংশটা শেখ মুজিবরকে নিয়ে, আর আমরা ধরেই নিতে পারি যে ছাত্র আন্দোলনের পর থেকে শেখ মুজিবর সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম। তো আমি হয়তো তোমাদেরকে বলবো যে এই 6 নম্বর অংশটা অর্থাৎ 52 দিনগুলো না পড়লেও চলবে। রেইনকোট অসাধারণ একটা গল্প, তবু অনেকে এটা বোঝে না বা পছন্দ করে না। আরও একটা বিষয়, রেইনকোট কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প, মনে হয় না এখান থেকেও প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম 5টা বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা একটু সহজে বুঝে নাও যে গদ্য থেকে সবার আগে সহজ 3টা পড়ে নিবে, অপরিচিতা, বিলাসী এবং মাসিপিসি। এই 3টা গদ্য থেকে কমপক্ষে 1টা কিংবা 2টা প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। তবে এর পাশাপাশি তোমরা মানব কল্যাণ পড়তে পারো, যেহেতু এটা বেশি কঠিন না। এবার শখ থেকে বুঝে নাও তোমাদের কি পড়া উচিত। অপরিচিতা, বিলাসী এবং মাসিপিসি এই 3টা অবশ্যই পড়বে। রেইনকোট এবং মানব কল্যাণ, এখান থেকে সম্ভবত মানব কল্যাণই পড়া উচিত। আর আমার পথ এটা বাদ দিতে পারো, কারণ এটা যেহেতু অনেক কঠিন, এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু যেহেতু অনেক কঠিন, সাহিত্যের বিভিন্ন প্রয়োগ ঘটাতে হয়, তাই তোমার এই এলাকায় না যাওয়াই ভালো। এবার চলে আসো পদ্য অংশে। এই পদ্য অংশ থেকেও কি তোমরা সবগুলো কবিতা পড়বে? একটু হিসাবটা বুঝে নাও। যেমন সোনার তরী, এটা কবিতাটা বুঝলে সহজ, না বুঝলে মনে হবে দুনিয়ার সবচেয়ে কঠিন কবিতা। প্রতিদান কবিতাটাও খুবই সহজ, একেবারে পানির মতো। 18 বছর বয়স, তোমাদের বয়সের কবিতা অবশ্যই বুঝবে। বিদ্রোহী, এটার ভাষা কঠিন তবে বুঝতে সহজ, কবিতার মধ্যে একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব আছে। ফেব্রুয়ারি 1969, এটা মাঝে মাঝে বুঝবা, মাঝে মাঝে মাথা গুলাই যাব। তাহারই পরে মনে, এটা কাহিনী কবিতা বা সহজ কবিতা, কবির স্বামীর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আর আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা অনেক বড়, অনেক ভাষা লেখা আছে, এই কবিতা নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো, শেষে দেখবা মাথা ঠিক থাকবো না। তাই সবার আগে বুঝে নিলা যে তোমাদের কী কী পড়া উচিত। সহজ 4টা কবিতা পড়ে নেবে, সেটা হচ্ছে সোনার তরী, প্রতিদান, তাহারি পরে মনে এবং 18 বছর বয়স। শখ থেকে বুঝে নাও কীভাবে পড়া উচিত। সোনার তরী, প্রতিদান, তাহারি পরে মনে এবং 18 বছর বয়স, এই 4টা তো অবশ্যই পড়বা। বিদ্রোহী এবং ফেব্রুয়ারি 1969, এর মধ্যে থেকে বিদ্রোহী পড়া উচিত, কারণ ফেব্রুয়ারি 1969 মানেই সেই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ ভিত্তিক যে কবিতা। এই বছর এই কবিতা সংক্রান্ত প্রশ্ন নাও আসতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা আসলে পড়ার এত দরকার নেই, কারণ এতে এত বেশি তথ্য দেওয়া আছে যে সব হয়তো তোমরা মনে রাখতে পারবে না। তবে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এই কবিতাটা ভালো বোঝে, তাদের কথা আলাদা। তবে গদ্যপদ্য সব অংশ থেকে নৈবেতিক পড়বে। এবার চলে আসে উপন্যাস লাল সালু। উপন্যাস লাল সালু কিন্তু অনেকের কাছে সহজ লাগে, আবার এই লাল সালুটা পড়লে কিন্তু অনেকের ভালোও লাগে। তাই এখান থেকে সৃজনশীল প্রশ্ন কিংবা নৈবেতিক সহজে তোমরা দিতে পারবে। আর এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর তো অবশ্যই দিতে হবে, পারলে তোমরা এখান থেকে 2টাই দিয়ে দেবে। নাটক সিরাজউদ্দৌলা, এটা অনেকের কাছে পড়তে ভালো লাগে না,
এখানে এত বেশি চরিত্র যে এগুলো মনে রাখাও কঠিন, কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন দিতেই হবে, তাই না পড়ে কোনো উপায় নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, পরের ভিডিওতে তোমরা সৃজনশীল আর নৈতিক সাজেশন পেয়ে যাবে, অবশ্যই উত্তর সহ। আর এই চ্যানেলে সকল সাবজেক্টেরই সাজেশন দেওয়া হবে, উত্তর দেওয়া হবে এবং ক্লাস ভিত্তিক ভিডিও থাকবে।